পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের গলি। রাত 12টা। টিন শেড ঘরের ভেতর থেকে বাচ্চার কান্না থামছেই না। মাম্মা, মাম্মা গরম লাগে, মাথা ব্যথা করে। আয়রা বিছানায় ছটফট করছে, গা পুড়ে যাচ্ছে, ছোট শরীরটা কাঁপছে। মেহের পাশে বসে মাথায় পানি পটিয়ে দিচ্ছে। ঠোঁট শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। 2 দিন ধরে মেয়ের জ্বর নামছে না। এই তো মা, মাম্মা আছে, জ্বর কমে যাবে। মেহের ফিসফিস করে বলল, গলা ভাঙা। থার্মোমিটার দিল, 103 ডিগ্রি জ্বর। বিকেলে ছিল 102। জ্বর বাড়ছে। মেহেরের বুক ধড়ফড় করছে। বিকেলে সরকারি হাসপাতালে দেখিয়েছে। ডাক্তার বলেছিল ভাইরাল ফিভার। ওষুধ লিখে দিচ্ছি, পানি বেশি খাওয়াবেন, না কমলে কাল আবার আসবেন। ওষুধ কিনতে গিয়ে দেখে 850 টাকা। মেহেরের পার্সে মাত্র 320 টাকা। টিউশনের বেতন এখনো পায়নি। স্কুলের বেতন 12 তারিখ, আজ 8 তারিখ। তবুও ওষুধ কিনেছে। দোকানদারকে অনুরোধ করে বাকি রেখেছে। আপা, আপনি মাস্টার মানুষ, বিশ্বাস আছে, করে দিয়েন। এখন রাত 12টা, ওষুধ কাজ করছে না। আয়রার জ্বর আরো বেড়েছে। মাম্মা, আব্বু, আব্বু কই? জ্বরের ঘোরে বিড়বিড় করছে আয়রা। মেহেরের হাত থেমে গেল। আব্বু? 3 বছরের বাচ্চা জ্বরে পুড়ছে, বাবাকে ডাকছে, অথচ সেই বাবা গুলশানে এসির নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তোর আব্বু নাই মা, তোর মাম্মাই তোর সব। মেহের মেয়ের কপালে চুমু খেলো। কপাল যেন আগুন। ঠিক তখন দরজায় টোকা। মেহের চমকে উঠল। এত রাতে কে? কে? আমি রাবেয়া চাচি মা। আয়রার কান্না শুনলাম। কি হয়েছে? দরজা খুলতেই রাবেয়া চাচি ঢুকলেন। হায় আল্লাহ, গা পুড়ে যাচ্ছে তো। হাসপাতালে নেওনি কেন? নিয়েছিলাম চাচি, ওষুধ দিয়েছি, কমছে না। মেয়ের চোখে পানি নেই, সব শুকিয়ে গেছে। গামছা ভিজিয়ে আনো, আমি মাথা ধুয়ে দিই। তুমি পানি গরম করো, শরীর স্পঞ্জ করতে হবে। মেহের উঠল, কেরোসিনের স্টোভ চালালো। ঠিক তখন গলির মুখে গাড়ির হর্ন। এত রাতে আবার দরজায় টোকা, এবার জোরে। মেহের, দরজা খুলো, আমি জানি তুমি ভেতরে। গলাটা শুনে মেহেরের শরীর ঠান্ডা হয়ে গেল। আরিয়ান, চলে যান, এখানে আপনার কিছুই নেই। আমি শুনেছি আয়রার জ্বর, আমি ডাক্তার এনেছি স্কয়ার থেকে। প্লিজ দরজা খোলো, আমার মেয়েটাকে। আপনার মেয়ে? মেহের এবার চিৎকার করে উঠল, তারপর গলা নামালো। কোন অধিকারে বলেন আপনার মেয়ে? জন্ম দিয়েছেন, রাত জেগেছেন, একবার ডায়পার বদলিয়েছেন? চুপ, চলে যান মিস্টার চৌধুরী, আপনার দয়া লাগবে না। মেহের, ইগো সরাও। 100 জ্বর, খিঁচুনি হতে পারে, আমি শুধু হাসপাতালে নিতে চাই। রাবেয়া চাচি বললেন, মা, বাচ্চার কথা ভাবো। ইগো দিয়ে কি হবে? চাচি, আপনি বুঝবেন না। এই লোকটা 4 বছর আগে আমাকে সবার সামনে অপমান করেছে। আয়রা ডাকলো, মাম্মা, আব্বু। মেহের দৌড়ে গেল। না মা, কেউ না। বাইরে দাঁড়িয়ে সব শুনছে আরিয়ান। আমি পা ধরছি, মেহের দরজা খুলো। আমি ভেতরে আসবো না, শুধু ওকে হাসপাতালে নেব। মেহের চুপ। থার্মোমিটারে 104 ডিগ্রি জ্বর। মাথা ঘুরে উঠল মেহেরের। ইগো নাকি সন্তানের জীবন? ঠিক আছে, দরজার ভেতর থেকে বলল, কিন্তু শর্ত আছে। সব শর্ত মেনে নিব। আরিয়ান বলল, স্কয়ার হাসপাতাল, এমার্জেন্সি। আয়রাকে ভর্তি করা হলো। স্যালাইন, অক্সিজেন চলছে। ডাক্তার বলল আর 1 ঘন্টা দেরি হলে খিঁচুনি হতো। মেহের বাইরে বসে দূরে দাঁড়িয়ে আরিয়ান কথা বলছে। নার্স বলল 2 লাখ টাকা অ্যাডভান্স লাগবে। মেহের গহনা বের করলো, কিন্তু কিছুক্ষণ পর নার্স এসে গহনা ফিরিয়ে দিল। ম্যাডাম, আপনার হাজবেন্ড পেমেন্ট করে দিয়েছেন। মেহের তাকালো। দূরে দাঁড়িয়ে আরিয়ান। মুহূর্তেই আগুন হয়ে উঠল সে। গহনা ছুঁড়ে মারল। বলেছিলাম না আপনার দয়া লাগবে না। আমি শুধু হিরো সাজার দরকার নেই। আমি ওকে বাঁচাতে, আল্লাহ বাঁচিয়েছেন, আপনি না। সবার সামনে দাঁড়িয়ে রইল আরিয়ান, চোখে পানি। ভোর 5টা, জ্বর কমে 99। আয়রা ঘুমাচ্ছে। নার্স এসে বলল একজন লোক সারা রাত বাইরে বসে আছে। মেহের জানালা দিয়ে তাকালো। আরিয়ান মাথা নিচু, ঘুমায়নি। বলেন গার্ডিয়ান না, রাস্তার কুকুর। কুকুরও লোয়াল হয়। নার্স চলে গেল। মেহের ধীরে বলল, মাফ করবো না আরিয়ান, কখনো না। তুমি আমার বিশ্বাস খুন করেছো। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া 7 দিন পর শুক্রবার বিকেল, নাজিমুদ্দিন পার্ক। আয়রা দোলনা দুলছে। মাম্মা আরো জোরে, আরো জোরে। মেয়ের দোলনা ঠেলছে। হাত চলছে, কিন্তু মুখে কোনো হাসি নেই।
চোখ স্থির রাস্তার ওপাশে। গত 7 দিন ধরে একই দৃশ্য। বিকেল 5টা বাজলেই রাস্তার ওপাশে এক লোক এসে দাঁড়ায়। সাদা পাঞ্জাবি, চোখে সানগ্লাস, মুখে দাড়ি, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। চুপচাপ আয়রার দিকে তাকিয়ে থাকে 10 মিনিট, তারপর চলে যায়। আরিয়ান সব মেহের জানে, সব জানে, তবুও কিছু বলে না, চিৎকারও করে না, পুলিশও ডাকে না। কেন? কারণ পার্কে আয়রা খুশি থাকে। কোনো ঝামেলা হলে মেয়েটা ভয় পাবে। আর একটা কারণ আছে যেটা মেহের নিজেও ঠিক বোঝে না। হয়তো সে চায় লোকটা দেখুক ওর মেয়ে ওকে ছাড়া কত ভালো আছে। মাম্মা, আইসক্রিম। আয়রা দোলনা থেকে নেমে পড়লো। চলো, মেহের হাত ধরলো। আইসক্রিমের গাড়ির দিকে যেতেই হঠাৎ আয়রা থেমে গেল। রাস্তার ওপাশে আঙ্গুল তুলে বলছে, মাম্মা, এই আঙ্কেলটা রোজ আসে। আঙ্কেলটা আমাদের দেখে। আঙ্কেলটা কে? মেহেরের বুক ধক করে উঠল। তাহলে আয়রা সব দেখেছে? মেহের দ্রুত তাকে কোলে নিয়ে চলে গেল, মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। কেউ না মা, ভিখারি। চলো আইসক্রিম খাই। রাস্তার ওপাশে দাঁড়িয়ে আরিয়ান শুনল শব্দটা, ভিখারি। নিজের মেয়ের কাছে সে ভিখারি। আর দাঁড়ালো না, চুপচাপ চলে গেল। 7 দিনে পিঠটা যেন আরো কুঁজো হয়ে গেছে। রাত 9টা, মেহেরের বাসা। আয়রা ঘুমিয়ে গেছে। মেহের বই খাতা গুছাচ্ছে, হঠাৎ দরজায় টোকা। কে? আমি নিশা ম্যাডাম, আপনার স্টুডেন্টের গার্ডিয়ান ছিলাম। দরজা খুলতেই নিশা দাঁড়িয়ে, হাতে মিষ্টি আর একটা খাম, চোখ লাল ফোলা। কি চান? ঠান্ডা গলায় মেহের, ম্যাডাম, আমি মাপ চাইতে এসেছি। নিশা মাথা নিচু করে, আমি জানতাম না স্যার বিবাহিত, উনার মেয়ে আছে, আমি উনাকে পছন্দ করতাম। মেহের স্থির। তো? আমি রিজাইন দিয়েছি, কাল সিঙ্গাপুর চলে যাচ্ছি। এই খামটা স্যার দিয়েছেন, আপনার হাতে দিতে বলেছেন। উনি নিজে আসার সাহস পাননি। মেয়ের খাম নেয় না। সাহসের অভাব ওনার কোনোদিনও ছিল না। নিশা হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে, ম্যাডাম প্লিজ, আপনি ভুল বুঝছেন। স্যারের সাথে আমার কিছুই ছিল না। উনি গত 4 বছর পাথরের মতো ছিলেন, কোনো মেয়ের দিকে তাকাননি। মেহের তাচ্ছিল্য করে, তাহলে আপনার সাথে হাসাহাসি করছিলেন কেন? ওটা শুধু কাজের জন্য। নিশা কাঁদতে থাকে। স্যার বলেছিলেন আমার মনটা কবরে, আমি জ্যান্ত লাশ। মেহেরের বুকটা হালকা কেঁপে উঠল, তবুও মুখ শক্ত। আপনি যান। নিশা খাম আর মিষ্টি রেখে চলে গেল। রাত 12টা। মেহের খামটা খুলল। ভিতরে একটা চাবি আর একটা চিঠি। মেহের, গুলশান 2-এ একটা ফ্ল্যাট কিনেছি, শুধু আয়রার নামে, তোমাদের জন্য। তুমি না চাইলে দরকার নেই, আমি আর ডিস্টার্ব করব না। কাল সিঙ্গাপুরে চলে যাচ্ছি চিরদিনের জন্য। আয়রাকে বলল, ওর বাবা কাপুরুষ ছিল, তোমার কাছে মাপ চাইতে পারিনি। মেহের চাবিটা জানালা দিয়ে ছুঁড়ে ফেললো, ড্রেনে পড়ে গেল। মিষ্টি ডাস্টবিন। তবুও ঘুম আসলো না। পরদিন স্কুলে আয়রা দৌড়ে এসে একটা ছবি দিল। একটা পরিবার, একজন দাড়িওয়ালা লোক। এটা কে? মেহেরের কণ্ঠ কাঁপে। এইটা আব্বু, স্বপ্নে দেখেছি। মেহের স্তব্ধ। 1 মাস পর রিকশায় বসে মেহের একটি বিলবোর্ড দেখলো, এসি ডিজাইন, সিইও আরিয়ান চৌধুরী। রিকশাওয়ালা বলল, আপা, এই লোকটা নাকি অনেক বড় লোক, কিন্তু একা থাকে। মেহের বাসায় এসে ভিডিও দেখলো। আরিয়ান বলছে, আমি সব পেয়েছি, কিন্তু আমার পরিবার হারিয়েছে। গভীর রাত। মেহের বারান্দায় দাঁড়িয়ে। আরিয়ান, তুমি শুনছো? তোমাকে খুঁজে। থেমে গেল। আমি আমি না, আমি খুঁজি না। কিন্তু চোখ ভিজে গেল। চিঠিটা বুকে চেপে ধরে ফিসফিস করলো, কাপুরুষ, একবার ফিরে আয়। মুখে সরি বল, আমি শুনবো। হয়তো আমি শুনবো, কিন্তু সিঙ্গাপুর অনেক দূর, আর ইগো তার থেকেও দূরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন একটি গল্প, গল্পের ফার্স্ট পার্ট আমি বলেছিলাম সেদিন, আজকে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ গল্পটার সাথেই থাকবেন। দেখছেন আমার বিড়ালটা কত কিউট, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকে সারাদিন অনেক ব্যস্ততায় সময় কেটেছে, সারাদিনই প্রায় বাইরে ছিলাম। আর বাসায় এসেছি আমি রাত 8টায়। আসার পরে আমি ভিডিওর ভয়েস দিয়েছি। আর চারপাশে এত সাউন্ড, কি বলবো, ভয়েস দিতে আমার এত কষ্ট হয় এই জায়গায়। তারপরও আমি অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে চারপাশে বিল্ডিং হলেও সমস্যা, ফাঁকা হলেও সমস্যা, আসলে কোনো পাশেই যাওয়া যায় না। আর ঢাকা শহরে তো ঘনবসতি, চারপাশে বিল্ডিং। আর যেই জায়গায় এসেছি এখানে তো আরও চারপাশে বিল্ডিং, এত বিল্ডিং আছে
কি বলবো, মানে একটু কথা বললে একদম এত পাশে, জানালা থেকে, আমাদের জানালা থেকে ফ্ল্যাটের প্রতিটা জানালাই একদম কাছাকাছি। মানে কেউ গল্প করলে আমরা শুনতে পাই, আমরা গল্প করলে তারা শুনতে পায়। তো এখন যে আমি ভয়েস দিচ্ছি, ভয়েসটা অনেক কষ্ট করে দিয়েছি, কতবার যে আমি ডিলিট করেছি। আর বললাম তো আমি রাত 8টার সময় ভয়েস দিয়েছি। তো ভয়েসে আসলে অনেক রকম সমস্যা হতে পারে। আর গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি গল্পের সেকেন্ড পার্ট দিয়েছি, আর এর নেক্সট পার্টটা আমি পরবর্তী ভিডিওতে দিব। তো আমি এই যে পোলাও রান্না করব, তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। একটা কাণ্ডও হয়েছে, গত কয়েকদিন ধরে আপনাদের ভাইয়াও বাসায় আসে না, আর আমাদের এদিকে ভাতের চালও শেষ হয়ে গিয়েছে। এই জন্য গত কয়েকদিন ধরে আমরা পোলাও রান্না করে খাচ্ছি, আবার পোলাও চালের ভাত রান্না করছি। কি আর বলবো, যাই হোক, আসলে মাঝে মাঝে এরকম বিপদে পড়লে এমনটাই হয়ে থাকে। আর গরমে তো আমি যে বের হব, সেটা বের হতে ইচ্ছা করছিল না। তো ওইভাবেই খাওয়া হচ্ছে। দেখুন, আজকেও পোলাও রান্না করেছি, সাথে যে মুরগির মাংস বা গরু মাংস তেমন কিছুই করিনি, জাস্ট আলু ভাজি, ডিম ভাজি, এগুলো দিয়েই কিন্তু খেয়েছি। তার এই যে বোম্বে মরিচ দিয়ে করেছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তো কাঁচা মরিচও ছিল না। কি বলবো, আসলে ছেলে মানুষ বাসায় না থাকলে যা হয়, কয়েকদিন ধরে আসে না, বাজারও করা হচ্ছে না। তো বোম্বে মরিচ দিয়ে করেছিলাম, মজা হয়েছিল যদিও। আর আমার পোলার চাল, আমার বিজনেস আইটেম আমি রেখেছিলাম, বাট পোলার চালটা আসলে একদমই ভালো ছিল না। এক কথায় আমাদেরকে ঠকিয়েছে, এই জন্য পোলার চালটা আমি আর আমার বিজনেসে রাখিনি। যাই হোক, আমার ভিডিওর মধ্যে আজকে হয়তোবা অনেক ভুল ত্রুটি হবে, কারণ বুঝতেই তো পারছেন কেমন গরম, এত গরম, প্রচুর গরম, সব জায়গায় গরম। আমাদের এইখানে তো তারপর ওই যে ভয়েস দিচ্ছি, আপনারা তো জানেন ভয়েস দিতে গেলে তো ফ্যান সব কিছু বন্ধ করে ভয়েস দিতে হয়। তো ভয়েস দিতে গিয়ে আমার এমন অবস্থা, আমার ইদানিং ডায়াবেটিক্সটা নীল হয়ে যাচ্ছে। গত পরশুদিন এমন অবস্থা হয়েছে যে আমার মাথা ঘোরাচ্ছে আর বুক কেমন জানি ধুক ধুক করছে। আমি বুঝতে পারছিলাম না আসলে যে কি সমস্যা। পরে আমি চিনি খাওয়ার পরে তখন আমার একটু ভালো লেগেছে, তখন বুঝতে পারলাম যে আসলে আমার ডায়াবেটিক্সটা কমে গিয়েছিল হয়তোবা। তো আমার ইদানিং এই সমস্যাটাই বেশি হচ্ছে, বেশিরভাগই আমার ডায়াবেটিক্সটা নীল হয়ে যাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি পোলাওর চালটা ভালোভাবে ভুনে নিচ্ছি। পোলার চালে সব কিছু ঠিক ছিল, বাট পোলার চালের যে একটা সুন্দর ঘ্রাণ সেটাই ছিল না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।